হ্যালো স্টুডেন্ট, আশা করি তোমরা সব ভালো আছো। আজ আবার আমি একটা নতুন ভিডিও নিয়ে এলাম। আজ আমি তোমাদের পড়াবো ফিজিক্স লেকচার 2 ইলেকট্রিক ফিল্ড। আগের ভিডিওটা যারা দেখোনি তাদেরকে আমি সাজেস্ট করব আগের ভিডিওটা দেখে তারপরে এই ভিডিওটা দেখতে, তাহলে বুঝতে সুবিধা হবে। আর প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে দেখতে, তাহলে ভালো করে বোঝা যাবে। আর নিউমেরিক্যালগুলো সলভ করার আগে ভিডিও পজ করে নিজে আগে ট্রাই করবে, তারপরে সলিউশন দেখবে, তাহলে শিখতে পারবে। শুরু করা যাক। লেকচার 2 চ্যাপ্টার ইলেকট্রিক ফিল্ড। ইলেকট্রিক ফিল্ড মানে তড়িৎ ক্ষেত্র। আর আমরা পড়ব লেকচার 2। কোশ্চেন নিউমেরিক্যাল। দুটো সমান আকারের গোলক পরস্পরের থেকে একটি নির্দিষ্ট দূরত্বে রয়েছে। কি বললাম? দুটি সমান আকারের গোলক পরস্পরের থেকে একটি নির্দিষ্ট দূরত্বে রয়েছে। একটির আধান প্লাস কিউ, অপরটির আধান মাইনাস কিউ। অপর একটি নিস্তড়িত সমান আকারের নিস্তড়িত গোলককে প্রথমে এ গোলকটির সাথে স্পর্শ করা হলো, তারপর বি গোলকের সাথে স্পর্শ করানো হলো। তাহলে এখন এ আর বি এর মধ্যে বল আগের বলের কত গুণ হবে? কি বললাম? এ এবং বি দুটি একই আকারের গোলক, যাদের আধান যথাক্রমে প্লাস কিউ এবং মাইনাস কিউ। তারা পরস্পর থেকে একটি নির্দিষ্ট দূরত্বে রয়েছে। অপর একটি একই আকারের নিস্তড়িত, এটা নিস্তড়িত মানে আধান নেই, নিস্তড়িত আধান নেই, একে প্রথমে এর সাথে স্পর্শ করানো হলো, তারপর বি এর সাথে স্পর্শ করানো হলো, দিয়ে আবার এ এবং বিকে একই স্থানে রেখে দেওয়া হলো। তাহলে শেষের ক্ষেত্রে এ এবং বি এর মধ্যে ক্রিয়াশীল বল আগের বলের কত গুণ হবে সেটা আমাকে বার করতে হবে। তো যখন সিকে এর সাথে বা বি এর সাথে টাচ করায়নি, তখন এ আর বি এর মধ্যে বলটা কত সেটা বার করব। ধরে নিলাম এদের মধ্যে দূরত্ব এক্স, তাহলে আগে তাদের মধ্যে বল এফ সমান কত হবে? যদি আমরা সিজিএসে ধরি, তাহলে কিউ ইন্টু কিউ বাই এক্স স্কোয়ার, এটা আগে বল ছিল। এবারে যখনই সিকে এর সাথে স্পর্শ করাবো, যেহেতু দুটো গোলকের আধান একই, তাহলে তাদের মধ্যে কি হবে না আধানের বন্টন হবে, মানে সমান আধান, মোট আধান সমভাবে বন্টিত হবে। তো স্পর্শ করানোর আগে মোট আধান কত ছিল? এর আধান ছিল কিউ, এর নিস্তড়িত ছিল আধান 0, তাহলে টোটাল আধান ছিল কিউ প্লাস 0, এর অর্ধেক কত হয়? কিউ বাই 2। তাহলে এখন এ পাবে কিউ বাই 2 আর সি পাবে কিউ বাই 2। তাহলে সি হয়ে গেল, সি এর আধান কিউ বাই 2 আর এর আধানও হয়ে গেল কিউ বাই 2। তাহলে এখন আর এ প্লাস কিউ নেই, তাহলে এ কত হলো? কিউ বাই 2। তাহলে এখানে যদি আমরা করি এ আর বি, এ হলো এখন কিউ বাই 2। এবারে বি কত হলো সেটা দেখছি। এবারে সিকে বি এর সাথে যদি স্পর্শ করাই, সিকে বি এর সাথে আমরা স্পর্শ করাচ্ছি, সি এর আধান কত? কিউ বাই 2, এর আর বি এর আধান কত? মাইনাস কিউ। তাহলে টোটাল আধান কত? মাইনাস কিউ প্লাস কিউ বাই 2। তার মানে আমরা কত পেলাম? মাইনাস কিউ বাই 2। তাহলে টোটাল আধান হচ্ছে মাইনাস কিউ বাই 2। এর মাইনাস কিউ ছিল আর এর কিউ বাই 2 ছিল, তাহলে টোটাল আধান হলো মাইনাস কিউ বাই 2। এর অর্ধেক, মাইনাস কিউ বাই 2 এর অর্ধেক, এখানে যেমন টোটাল আধান ছিল কিউ প্লাস 0, তাহলে কিউ প্লাস 0-র অর্ধেক কত? কিউ বাই 2। কিউ বাই 2 এ পেলো, কিউ বাই 2 এ পেলো। তাহলে এখন টোটাল আধান মাইনাস কিউ বাই 2, এর অর্ধেক হয়ে যাবে মাইনাস কিউ বাই 4। কিউ বাই 2 এর অর্ধেক কিউ বাই 4। তাহলে সি এখন হয়ে যাবে কিউ বাই 4 আর বি হয়ে যাবে কিউ বাই 4। তাহলে বি এর আধানটা এখানে লিখে রাখছি কিউ বাই 4 মাইনাস, আর এর আধান কিউ বাই 2। সি এর আধান নিয়ে আমার এখন আর কোনো কাজ নেই, আর এদের মধ্যে দূরত্ব কত? এক্স। তাহলে এখন বলটা কত হবে না? এখন বলটা হয়ে যাবে, যদি আমরা এখন বলটাকে এফ ড্যাশ দিয়ে সূচিত করি, তাহলে এফ ড্যাশ সমান আমরা বলবো কি না এইটা ইন্টু এইটা, কিউ ইন্টু কিউ, এখানে 2 এখানে 4, তাহলে কত লিখবো? 8 ইন্টু এক্স স্কোয়ার। তাহলে আমরা কি পেলাম? কিউ স্কোয়ার বাই 8 এক্স স্কোয়ার। কিউ ইন্টু কিউ, এখানে বাই 2 ছিল, এখানে বাই 4, তাহলে কিউ স্কোয়ার বাই 8 এক্স স্কোয়ার। তাহলে এফ ড্যাশ সমান এলো আমাদের কিউ স্কোয়ার বাই এক্স স্কোয়ার ইন্টু 1/8।
আর কিউ স্কোয়ার বাই এক্স স্কোয়ার এফ ছিল, তাহলে এফ ড্যাশ সমান আমরা পেলাম এফ বাই 8। তাহলে এখন বলটা আগের বলের 1/8 গুণ হবে। এটাই হলো আমাদের আনসার। এবারে যদি এটা প্লাস কিউ হতো তখন মোট আধান কি হয়ে যেত, কিউ প্লাস কিউ বাই 2, 3q/2 সেটা দেখাচ্ছি। তখন মোট আধান হতো এ যদি প্লাস কিউ থাকতো, তাহলে এ তো যখন আমরা সিকে এর সাথে টাচ করেছি তখন সি আধান পেয়েছি q/2, এর q/2 এর কিউ, তাহলে তখন মোট আধান কত, মোট আধান হচ্ছে 3q/2। তাহলে এই মোট আধানের অর্ধেক তখন বি পাবে, তাহলে তখন বি এর হয়ে যেত কত, 3q/4। তখন বি এর যদি 3q/4 হয়ে যায়, এ তো আমাদের q/2 ছিল, সেক্ষেত্রে বলটা হতো কত না কিউ ইন্টু 3q, কিউ এর নিচে 2 ছিল আর এর নিচে 4, তা 8x²। তাহলে পেতাম কত, কিউ স্কোয়ার বাই এক্স স্কোয়ার ইন্টু 3/8। সেক্ষেত্রে আনসার কত হতো, আনসার হতো এটা আমার এফ, 3/8 ইন্টু এফ। তাহলে এ যদি মাইনাস হয়ে যায়, এ যদি প্লাস হয়, তখন বলটা হয়ে যাচ্ছে আগের বলের 1/8 গুণ। দুটোই যদি প্লাস কিউ করে থাকে সেক্ষেত্রে বলটা আগের বলের 3/8 গুণ। ক্লিয়ার করছি। নেক্সট, মূল বিন্দু থেকে 1 একক, 2 একক, 4 একক, 8 একক, মূল বিন্দু থেকে 1, 2, 4, 8 একক দূরে যথাক্রমে প্লাস কিউ প্লাস কিউ প্লাস কিউ প্লাস কিউ ডট ডট আধান রাখা হলো। তাহলে মূল বিন্দুতে প্রাবল্য কত, মূল বিন্দুতে প্রাবল্য কত, কি বললাম, মূল বিন্দু থেকে 1 একক, 2 একক, 4 একক, 8 একক দূরে প্লাস কিউ কমা প্লাস কিউ প্লাস কিউ প্লাস কিউ আধান এভাবে যদি আমি রাখতে থাকি, তাহলে মূল বিন্দুতে প্রাবল্য কত হবে। ধরলাম এটা মূল বিন্দু, মূল বিন্দু থেকে 1 একক দূরে প্লাস কিউ আধান রেখেছি, আবার মূল বিন্দু থেকে 2 একক দূরে, টোটালটা 2 একক, 2 একক দূরে আবার প্লাস কিউ আধান রেখেছি, আবার প্লাস কিউ আধান 4 একক দূরে আছে, আবার 8 একক দূরে প্লাস কিউ আধান আছে। এইভাবে যদি সমস্ত আধানকে রাখতে থাকি, তাহলে মূল বিন্দু ওতে প্রাবল্য কত হবে সেটা চাই। তো মূল বিন্দুতে +1 আধান রাখবো। তাহলে মূল বিন্দুতে যদি আমরা +1 আধান রাখি, তাহলে মূল বিন্দুতে প্রাবল্য কত পাবো। প্রথমে এই ফার্স্ট প্লাস কিউ চার্জের জন্য প্রাবল্য বার করব। আমরা সিজিএসে করছি কারণ এখানে এককগুলো কিছু দেওয়া নেই। তাহলে কিউ ইন্টু 1 বাই এই দূরত্বটা কত না, এই প্রথম প্লাস কিউ আধান থেকে মূল বিন্দুর দূরত্ব 1 একক, তাই আমরা লিখলাম 1²। এটা কোন দিক বরাবর হবে, সবগুলো বাম দিক বরাবর। কারণ এই প্লাস আধানের জন্য কি বল অনুভব করবে, এই প্লাস আধানের জন্য বিকর্ষণ বল। বিকর্ষণ বল মানে কি হবে, মূল বিন্দু থেকে দূরের দিকে মানে বাম দিকে হবে। তাহলে সবগুলোর জন্য এই প্লাস আধানের জন্য ও বিন্দুতে প্রাবল্যও হবে বাম দিকে, ও বিন্দুর দিকে মানে বাম দিকে। আবার প্লাস এই কিউ আধানের জন্য এই আধান বিকর্ষণ বল, এটাও বাম দিকে, সবাই একই দিকে। আর প্রাবল্য ভেক্টর রাশি, তাই আমরা সিম্পল যোগ করতে পারি। তাহলে কিউ ইন্টু টোটাল দূরত্ব 2² প্লাস কিউ টোটাল দূরত্ব 4² প্লাস কিউ এই টোটাল দূরত্ব 8² প্লাস ডট ডট করে দিলাম। আর কোন দিকে না, বাম দিকে। অভিমুখটা আমরা লিখে ফেললাম যে বাম দিকে। এবারে এটা আমরা কিউ কমন নেব, তারপর এটা কি অসীম জিপি হবে। তো অসীম জিপির আমি ফর্মুলা বলছি, যদি এ প্লাস এ আর স্কোয়ার ডট ডট এটা আমার সমষ্টি বার করতে বলে। এখানে ডট ডট মানে অসীম সংখ্যক পদ আছে, তাহলে এর সমষ্টি হয়ে যায় প্রথম পদ এ বাই 1 মাইনাস আর মানে দ্বিতীয় পদ বাই প্রথম পদ। তাহলে এইটা বাই এটা করলে আর আসে। তাহলে এই ফর্মুলাটা আমরা এটা সলভ করার জন্য ইউজ করব। তাহলে ই নট ইকাল টু কিউ কমন নিলাম, তাহলে 1/1² মানে 1 প্লাস 1/2² মানে 4 প্লাস 1/16 প্লাস 1/64 প্লাস সো ওয়ান ডট ডট করে দিলাম। তাহলে এখানে আমরা কি পাবো না, ই নট ইকাল টু আসবে কি, যদি এই ফর্মুলাটা আমরা ব্যবহার করি তাহলে ই নট সমান আমরা পাবো কিউ হলো, এবার প্রথম পদ কত, প্রথম পদ 1/1 মাইনাস আর মানে দ্বিতীয় পদ বাই প্রথম পদ, তাহলে দ্বিতীয় পদ 1/4
বাই প্রথম পদ 1, এটা বাই এটা করলেও আর এর মান একই আসবে, সেটা কত পাবো না 1 এর 4, 4 লসাগু নিচ্ছি, সেই 4টা উপরে চলে যাবে 4 কিউ, 4 মাইনাস 1 কত 3, তাহলে ই নট পেয়ে গেলাম 4 কিউ বাই 3। এটা কোন দিক বরাবর না বাম দিক বরাবর, তাহলে এটা ও বিন্দুতে প্রাবল্য এলো। এবারে যদি অল্টারনেটগুলো প্লাস মাইনাস থাকে, মানে ও বিন্দুতে চার্জগুলো অল্টারনেট প্লাস মাইনাস যদি থাকে, মানে প্রথম চার্জটা যদি আমরা প্লাস কিউ নিই, তারপরের চার্জটা মাইনাস কিউ, তারপরের চার্জটা প্লাস কিউ, এইভাবে যদি আধানগুলো থাকে, তাহলে মূল বিন্দুতে প্রাবল্য কত হবে? দূরত্বগুলো ধরলাম একই আছে, তাহলে প্রশ্নটা কি বললাম যে মূল বিন্দুতে প্রাবল্য বার করতে হবে যদি মূলবিন্দু থেকে 1 একক দূরে প্লাস কিউ আধান থাকে, মূলবিন্দু থেকে 2 একক দূরে মাইনাস কিউ, 4 একক দূরে প্লাস কিউ, আবার 8 একক দূরে মাইনাস কিউ, এইভাবে যদি আমি আধানগুলোকে রাখতে থাকি, তাহলে সেক্ষেত্রে মূল বিন্দুতে প্রাবল্য কত হবে? তো মূল বিন্দুতে +1 আধান আছে, তো প্লাসগুলোর জন্য বাম দিকে বল অনুভব করবে, প্লাস মাইনাসের জন্য আকর্ষিত হবে, তাহলে মাইনাসগুলোর জন্য ডান দিকে, তাহলে লব্ধি প্রাবল্য কী হয়ে যাবে? প্লাসগুলোর জন্য প্রাবল্য মাইনাস আধানগুলোর জন্য প্রাবল্য। তাহলে আমি প্রথমে প্লাসগুলোর জন্য প্রাবল্য যদি বার করি, ওতে প্রাবল্য বার করলাম, সেটাকে আমরা দিলাম ও প্লাস ইকুয়াল টু ই নট প্লাস, মানে প্লাস আধানগুলোর জন্য ওতে প্রাবল্য সমান কিউ ইন্টু ওয়ান বাই 1 স্কোয়ার। এবারে নেক্সট এই দূরত্বটা আমার যদি 1 হয়, 1,0, এটাকে যদি আমি বলি 2 একক, 2,0, এটা 4,0, এটা 8,0, তাহলে ফার্স্ট 1,0তে প্লাস আধান আছে, নেক্সট 4,0তে আছে, তারপর আবার প্লাস কোথায় পাবো? তারপরে আবার প্লাস পাবো 16,0, তারপর আবার মাইনাস পাবো 32,0, এইভাবে আধানগুলো আছে। তাহলে নেক্সট আছে আমার 4,0, তাহলে তার জন্য প্রাবল্য কত হবে? কিউ ইন্টু 1 বাই 4 স্কোয়ার। সমস্ত প্লাসগুলোর জন্য বাম দিকে অভিমুখটা প্রাবল্যের, ওই জন্য এরা সমস্ত প্লাস আধানগুলোর জন্য প্রাবল্য বাম দিক বরাবর, তাই তাদেরকে আমরা সিম্পল যোগ করে দিচ্ছি। নেক্সট পাবো আমরা কোথায়? 4,0 পরে আমরা পাবো 16,0, তাহলে কিউ ইন্টু 1 বাই 16 স্কোয়ার, প্লাস ডট ডট দিয়ে দিলাম, এটা প্লাস আধানগুলোর জন্য হলো। তো এইটার মান যদি আমরা আগে বার করি, কিউ ইন্টু কত 1 প্লাস 1 বাই 16 প্লাস 1 বাই 16 স্কোয়ার, এইভাবে চলতে থাকবে। তাহলে এইভাবে যদি চলতে থাকে, তাহলে এইটার জন্য আমাদের আবার এই ফর্মুলাটা যদি ব্যবহার করি, তাহলে ই নট প্লাস আমরা লিখতে পারবো। সেটা কত দেখা যাক, ই নট প্লাস মানে প্লাস আধানগুলোর জন্য ওতে প্রাবল্য সমান কিউ যেমন ছিল রাখলাম ইন্টু এ মানে প্রথম পদ 1 বাই 1 মাইনাস আর মানে এইটা বাই এটা বাই এটা 1 বাই 16, তাহলে 16 উপরে চলে গেল, 16 কিউ, 16 মাইনাস 1 কত 15। তাহলে প্লাস আধানগুলোর জন্য আমরা ওতে প্রাবল্য পেলাম 16 কিউ বাই 15। এবার মাইনাস আধানগুলোর জন্য যদি প্রাবল্য নিই, ই ও নট মাইনাস কত পাবো আমরা? ই নট মাইনাস হবে আমাদের ফার্স্ট মাইনাস আধান 2 একক দূরে আছে, তাহলে তার জন্য হবে কিউ ইন্টু 1 বাই 2 স্কোয়ার, কোন দিক বরাবর? ডান দিক বরাবর। সেকেন্ড কততে আছে? 8,0, তাহলে কিউ ইন্টু 1 বাই 8 স্কোয়ার, তারপরে কোথায় আছে? 32তে আছে, প্লাস কিউ ইন্টু 1 বাই 32 স্কোয়ার, এইভাবে চলতে থাকছে। তাহলে এবারে কিউ যদি আমরা কমন নিই, তাহলে পাবো 1 বাই 2 স্কোয়ার মানে 4, প্লাস 1 বাই 8 স্কোয়ার মানে 64, প্লাস 1 বাই 32 স্কোয়ার, এইভাবে ডট ডট দিয়ে দিলাম, চলতে থাকলো। তাহলে ই নট মাইনাস কত পাবো? আগের ফর্মুলা অনুসারে আবার বার করছি, এ বাই 1 মাইনাস আর, তাহলে ই নট মাইনাস ইকুয়াল টু এ মানে প্রথম পদ হচ্ছে 1 বাই 4 বাই 1 মাইনাস আর মানে এইটা বাই এটা করলে কত হয়? 1 বাই 16, তাহলে এখানে লিখলাম 1 বাই 16, এইটা বাই এটা করছি 1 বাই 60 বাই 1 বাই 4, তার মানে আমাদের 1 বাই 16 আসছে, তাই এ মানে 1 বাই 4 প্রথম পদ আর মানে 1 বাই 16। এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি, 16 মাইনাস 1 15 হচ্ছে, আর এটা 16 বাই 4 4, তাহলে 4 বাই, আর এখানে একটা কিউ ছিল, এখানে একটা কিউ রাখলাম, তাহলে আমরা পেলাম 16 বাই 4 4 কিউ বাই 15, তাহলে মাইনাসগুলোর জন্য পেলাম 4 কিউ বাই 15, আর প্লাসগুলোর জন্য পেলাম 16 কিউ বাই 15। তাহলে লব্ধি প্রাবল্য আমরা কত পাবো না? লব্ধি প্রাবল্য হয়ে যাবে, লব্ধি প্রাবল্য
16/15 এটা বড়, 16/15 মাইনাস 4/15, 16 থেকে যদি 4 বাদ দিয়ে দিই 12/15, 3 দিয়ে যদি কাটি 4/5, তাহলে অল্টারনেট প্লাস মাইনাস থাকলে লব্ধি প্রাবল্য কত পাবো? 4/5। 12/15 এটাকে 3 দিয়ে কাটলাম, 4/15, এটা কোন দিক বরাবর হবে? না এটা হয়ে যাবে বাম দিক বরাবর। তাহলে 16/15 মাইনাস 4/15 ইকাল টু 12/15। লব্ধি প্রাবল্য যেহেতু এটা বড়, এটার অভিমুখ কোন দিক বরাবর ছিল? এটার অভিমুখ ছিল বাম দিক বরাবর, তাহলে লব্ধি প্রাবল্য আমরা পাবো বাম দিক বরাবর। নেক্সট কোশ্চেন, দুটি গোলককে কোনো একটা বিন্দু থেকে একই দৈর্ঘ্যের সুতোর সাহায্যে ঝুলিয়ে দেওয়া হলো, তাদের মধ্যবর্তী কোণ 30 ডিগ্রি। বললাম যে দুটি গোলককে একই দৈর্ঘ্যের সুতোর সাহায্যে ঝুলিয়ে দেওয়া হলো, মধ্যবর্তী কোণ হচ্ছে 30 ডিগ্রি। গোলকগুলোকে যদি কোনো তরলে ডুবিয়ে দেওয়া হয় তাহলেও কোণদ্বয় একই থাকে, তরলেও কোণ হয় 30 ডিগ্রি। তরলের ঘনত্ব 0.8 গ্রাম পার সিসি, বস্তুর ঘনত্ব 1.6 গ্রাম পার সিসি, এগুলো দেওয়া আছে। তাহলে এবারে খুঁজেছে বস্তুর ঘনত্ব যদি 1.6 গ্রাম পার সিসি হয়, তাহলে তরলের পরাবৈদ্যুতিক ধ্রুবক কত? পরাবৈদ্যুতিক ধ্রুবককে আমরা এপসাইলন আর দিয়ে সূচিত করি, তাহলে খুঁজেছে এপসাইলন আর সমান কত। তাহলে কি বলা আছে? না দুটো গোলককে কোনো একটি অবলম্বন থেকে একই দৈর্ঘ্যের সুতোর সাহায্যে ঝুলিয়ে দেওয়া হলো, তারা যখন বায়ুতে আছে গোলকদ্বয়ের মধ্যবর্তী কোণ 30 ডিগ্রি। এবারে সমগ্র ব্যবস্থাকে কোনো তরলে ডুবিয়ে দিলে পরেও কোণদ্বয় একই থাকে, মানে এখনও গোলক দুটো পরস্পরের সাথে 30 ডিগ্রি কোণ করবে। যে তরলে রাখা হলো সেই তরলের ঘনত্ব 0.8 গ্রাম পার সিসি, বস্তুর উপাদানের ঘনত্ব 1.6 গ্রাম পার সিসি, তাহলে তরলের পরাবৈদ্যুতিক ধ্রুবক সমান কত? এটা হচ্ছে অঙ্কটা। তাহলে এবারে আমরা সমস্ত ফোর্সগুলোকে যদি চিহ্নিত করি, এক নিজের ওজন কোন দিকে ক্রিয়া করবে? না ভার্টিক্যালি ডাউনওয়ার্ড, উলম্ব বরাবর নিচের দিকে। এই প্রতিটা গোলকের, আমি একটা যে কোনো গোলকের জন্য দেখাচ্ছি, প্রতিটা গোলকের জন্য ওজন ক্রিয়া করবে উলম্ব বরাবর নিচের দিকে। এই গোলকটা এই দিক বরাবর একটা টান অনুভব করবে, আর এই দুটো গোলকের মধ্যবর্তী দূরত্বটাকে আমরা যোগ করে দিলাম। তাহলে এখান থেকে যদি আমরা কোনো লম্ব টানি তাহলে এই কোণটা 90, এই কোণটা 90, এই দূরত্ব আর এই দূরত্ব সমান হবে। আবার এই একই দৈর্ঘ্যের সুতোর সাহায্যে তাহলে এই বাহুটা আর এই বাহুটাও সমান। তাহলে আমরা এই দুটো ত্রিভুজকে সর্বসম বলতে পারি। এই দুটো ত্রিভুজ যদি সর্বসম হয়ে যায় তাহলে এই কোণটা আর এই কোণটা সমান হবে, তাহলে প্রত্যেকটা কোণ কত হবে? 15 ডিগ্রি। তাহলে এই ছোটো কোণটা আমি লিখলাম 15 ডিগ্রি। এবারে ওইটা যদি 15 ডিগ্রি হয় তাহলে এই কোণটাও 15 ডিগ্রি, একান্তর কোণ বলে এইটাও 15 ডিগ্রি। এটা টোটালটা 30 ডিগ্রি ছিল, তাহলে এই দুটো ত্রিভুজ সর্বসম, এই কোণটা 15 ডিগ্রি, এটা 15 হলে এটাও 15। এবারে এই দিক বরাবর যে টান ছিল তাকে দুটো অংশে ভাগ করলাম, একটা এই দিক বরাবর, একটা এই দিক বরাবর। তো এই দিক বরাবর কত হবে, এই দিক বরাবর কত হবে? যখন কোনো একটা বলকে বললাম এই একটা বল দুটো অংশে, এইটা হচ্ছে থিটা, দুটো অংশে ভাগ করব যারা পরস্পর লম্ব, মানে এই দিক বরাবর আর এই দিক বরাবর ভাগ করলাম। এই দুটো যে দিক বরাবর ভাগ করেছি সেই দুটো দিক পরস্পরের লম্ব হতে হবে, মানে এইটা আর এইটা পরস্পরের যদি লম্ব হয় তাহলে বলটাকে যখন আমরা বিভাজিত করব যার সাথে থিটা থাকবে সেই উপাংশটা হবে এফ কস থিটা, আর অপর উপাংশটা হবে এফ সাইন থিটা। তাহলে এই উপাংশটা আমার হয়ে যাবে এফ সাইন থিটা, এটা এফ কস থিটা। এবার এই কোণটা যদি আমি থিটা নিতাম তখন এই উপাংশটা হতো এফ কস থিটা আর এই উপাংশটা হতো এফ সাইন থিটা। তাহলে এখন আমার এই উপাংশটা হচ্ছে এফ সাইন থিটা আর এই উপাংশটা হচ্ছে এফ কস থিটা। তাহলে এইটাকেই যদি আমরা এখানে কাজে লাগাই, এখন এই কোণটা আমার 15 ডিগ্রি আছে, তাহলে এই উপাংশতে কস থাকবে, এই উপাংশতে সাইন, আর এটা তখনই করা যাবে যদি সেই দুই উপাংশদ্বয় পরস্পর লম্ব হয়। তাহলে এটা আনুভূমিক, এটা উলম্ব, তাহলে এই দুটো যে দুটো উপাংশে ভাগ করছি উপাংশদ্বয় পরস্পর লম্ব, তাহলে এই থিওরেমটা প্রয়োগ করতে পারি। তাহলে এটা আমরা বললাম টি কস 15 আর এটা বললাম টি সাইন 15।
এবারে এই গোলকের জন্য একটা বিকর্ষণ বল অনুভব করবে, সেই বিকর্ষণ বলটা ধরলাম এফ, এটা বায়ুতে এই বিকর্ষণ বলটা। তাহলে সাম্যাবস্থায় এফ কাকে ব্যালেন্স করছে? টি সাইন 15কে। তাহলে লিখতে পারি সাম্যাবস্থায় এফ সমান টি সাইন 15 ডিগ্রি, এটা সাম্যাবস্থায়। আবার গোলক উপরেও যাচ্ছে না নিচেও যাচ্ছে না, তার মানে এই উপরের ফোর্সটা এমজি দ্বারা প্রশমিত হয়ে যাচ্ছে। তাহলে আমরা বলতে পারি এমজি সমান টি কস 15, এমজি সমান টি কস 15। এবার যদি আমরা অনুপাত নিয়ে নিই তাহলে এফ বাই এমজি সমান বলতে পারি এইটা বাই এটা টি সাইন 15 বাই টি কস 15, টি কেটে গেল। তাহলে এফ বাই এমজি সমান কি বলা যায়? ট্যান 15 ডিগ্রি। তাহলে এটা আমরা একটা ইকুয়েশন পেলাম। কি পেলাম? এখানে লিখে রাখছি এফ বাই এমজি সমান ট্যান 15, এটা ইকুয়েশন 1। কোথায় না? এটা বায়ুতে। এবার যখন জলে ডুবিয়ে দেওয়া হচ্ছে তখনও কোণগুলোর মান একই, কারণ তখন আমি এই কোণটা 15 ব্যবহার করতে পারবো। তাহলে চেঞ্জ কি হবে না, জলে ডোবালে এফের মানটা চেঞ্জ হয়ে যাবে। কেন? তখন মাধ্যমটা আর বায়ু নেই, তখন পরাবৈদ্যুতিক ধ্রুবক চেয়েছে তরলে এফের মান আলাদা হয়, ওই জন্য সেটাকে এফ ড্যাশ করলাম। আর কি চেঞ্জ হবে? ভরটা চেঞ্জ হবে। আপাত ভর এম ড্যাশ করলাম, জি একই থাকবে, কোণটা একই, তাই এটাকেও ট্যান 15 লিখে দিলাম, ট্যান 15। তাহলে আমরা পেলাম ইকুয়েশন 1-এ এফ বাই এমজি সমান ট্যান 15, ইকুয়েশন 2-এ পেলাম এফ ড্যাশ বাই এম ড্যাশ জি সমান ট্যান 15। ডান দিকে ট্যান 15 দুটো সমীকরণেই আছে, তাই বাঁ দিকগুলোকে সমান করে দিতে পারি। তাই লিখছি এফ বাই এমজি সমান এফ ড্যাশ বাই এম ড্যাশ জি, এফ ড্যাশ বাই এম ড্যাশ জি, তাই এফ ড্যাশ বাই এম ড্যাশ জি। তাহলে এখান থেকে আমরা এফ আর এফ ড্যাশের মানটা আমরা এখানে বসাবো। ফার্স্টে জিগুলোকে কাটছি, জিগুলোকে যদি আমরা কেটে দিই তাহলে এফের মানটা আর এফ ড্যাশের মানটা আমরা বসাবো। এফ আর এফ ড্যাশের এফের মান কত হয়? এফের মান হয় এর আধান যদি কিউ হয়, তাহলে কিউ ইন্টু কিউ বাই বায়ুতে যদি সিজিএসে করি তাহলে এখানে আর কিছু লিখবো না, শুধু দূরত্বটা যদি আমরা এক্স ধরে নিই, এই টোটাল দূরত্বটা এক্স, তাহলে এক্স স্কোয়ার ইন্টু এম সমান, এবারে এফ ড্যাশ হয়ে যাবে কিউ বাই এক্স স্কোয়ার ইন্টু এপসাইলন আর কেন লাগলো না, এবারে তরলে, এই বলটা এখন তরলে, ইন্টু এম ড্যাশ। তাহলে এখান থেকে কিউ স্কোয়ার গেল, এক্স স্কোয়ার গেল। তাহলে আমরা বলতে পারি 1/m সমান 1/m ড্যাশ ইন্টু এপসাইলন আর, এটা আমরা বলতে পারি 1/m সমান 1/m ড্যাশ ইন্টু এপসাইলন আর। এবার এম আর এম ড্যাশের মধ্যে কি সম্পর্ক না, সেটা আমরা এখানে দেখাচ্ছি। এম আর এম ড্যাশের মধ্যে কি সম্পর্ক? এম ড্যাশ হচ্ছে আপাত ভর সমান হয়ে যায় কি? প্রকৃত ভর মাইনাস অপসারিত তরলের ভর। আপাত ভর সমান প্রকৃত ভর মাইনাস অপসারিত তরলের ভর। তাহলে এখানে লিখলাম মাইনাস অপসারিত তরলের ভর। আবার অপসারিত তরলের ভর মানে কত হয়? অপসারিত তরলের ভর মানে হয়ে যাবে অপসারিত তরলের আয়তন ইন্টু তরলের ঘনত্ব। আবার অপসারিত তরলের আয়তন মানেই বস্তুর আয়তন। তাহলে বললাম অপসারিত তরলের আয়তন ইন্টু তরলের ঘনত্ব। এখানে লিখতে হবে তরলের আয়তন ইন্টু ঘনত্ব, দুটোই তরলের, আয়তনটাও তরলের, ঘনত্বটাও তরলের। তারপরে কি লিখতে হবে? যে অপসারিত তরলের আয়তন মানেই বস্তুর আয়তন, এটা আর্কিমিডিসের সূত্র অনুসারে, কারণ বস্তু সম্পূর্ণরূপে তরলে নিমজ্জিত, তাহলে অপসারিত তরলের আয়তন মানেই বস্তুর আয়তন। তাহলে এই জায়গাটা আমি কি লিখতে পারি? বস্তুর আয়তনের জায়গায় বস্তুর আয়তন হয় ভর বাই বস্তুর ঘনত্ব, ডিএস লিখে দিলাম। এস মানে সলিড, বস্তু সলিডের, তাই ডিএস ইন্টু তরলের ঘনত্ব, তরল লিকুইড, তাহলে ডিএল করে দিলাম। তাহলে আমাদের এম ড্যাশ আপাত ভর সমান হয়ে গেল এম মাইনাস এম বাই ডিএস ইন্টু ডিএল। ডিএসটা কি? বস্তুর ঘনত্ব, ডিএলটা কি? তরলের ঘনত্ব। তাহলে কি করলাম? আপাত ভর সমান প্রকৃত ভর মাইনাস অপসারিত তরলের ভর। আবার অপসারিত তরলের ভর মানে তরলের আয়তন ইন্টু তরলের ঘনত্ব। আর্কিমিডিসের সূত্র অনুসারে অপসারিত তরলের আয়তন মানেই বস্তুর আয়তন, আর বস্তুর আয়তন মানে বস্তুর ভর বাই বস্তুর ঘনত্ব। এস হচ্ছে সলিড, বস্তুর সাধারণত সলিড
ওই জন্য ডিএস লিখলাম। আর তরলের ঘনত্ব এল মানে লিকুইড, এই জন্য এটাকে ডিএল দিলাম। তাহলে এখান থেকে যদি এমটা কমন নিয়ে নিই তাহলে 1 মাইনাস কী থাকবে, ডিএল বাই ডিএস থাকবে। ডিএল মানে তরলের ঘনত্ব যার মান 0.8, আর ডিএস মানে কঠিনের ঘনত্ব যার মান 1.6 মানে বস্তুর ঘনত্ব। তাহলে এখান থেকে আমরা এম ড্যাশের মানটা ওখানে বসাবো। তাহলে 1 বাই এম সমান 1 বাই এম ড্যাশ। এম ড্যাশ আমরা পেয়েছি এম ইন্টু 1 মাইনাস এখানে 0.8 আর 1.6 কেটে দিলে হাফ হয়, তাহলে 1 মাইনাস হাফ করলাম, আর এখানে এপসাইলন আর। তাহলে 1 বাই এম, এম এম কেটে দিলাম। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি যে এই 1 মাইনাস হাফ মানে হাফ, 2 এইদিকে চলে গেল, তাহলে এপসাইলন আর সমান 2। তাহলে পরাবৈদ্যুতিক ধ্রুবক কত, 2। এবারে এর কোনো একক নেই, পরাবৈদ্যুতিক ধ্রুবকের কোনো একক থাকে না, তাহলে শুধু আমাকে কি লিখতে হবে, 2। তাহলে অঙ্কটা কি দাঁড়ালো, যে যখন বায়ুতে ছিল মধ্যবর্তী কোণ 30 ডিগ্রি, এই দুটো ত্রিভুজ সর্বসম, তাহলে এই কোণটা 15, তো এর ওজনটা নিচের দিকে অনুভব করছে, এইটা এই দিকে একটা বল অনুভব করছে এফ এই গোলকটার জন্য, কারণ দুটোই প্লাস প্লাস আধান, তাই এই গোলকের জন্য এই দিকে একটা বিকর্ষণ বল অনুভব করবে। আবার টানটাকে যদি দুটো অংশে ভাগ করি, এটা 15 হলে এটা 15, তাহলে যার সাথে কোণটা থাকে সেই দিকের উপাংশটা কস হয়, তাই এই দিকেরটা হচ্ছে টি কস 15, এই দিকেরটা টি সাইন 15। তো এই দিকেরটা আমার ছিল টি কস 15 যা এমজি দ্বারা প্রশমিত হবে, এই দিকে ছিল টি সাইন 15 যা এফ দ্বারা প্রশমিত হবে। তাহলে এইখানে দুটো ইকুয়েশন লিখলাম, যে দুটোকে অনুপাত নিয়ে নিলাম, তাহলে টি টি কেটে গেল, এখান থেকে এফ বাই এমজি সমান পেলাম tan 15। তাহলে এফ বাই এমজি সমান tan 15 বায়ুতে। একইভাবে যদি তরলে রেখে দিই তাহলে জিটার কোনো চেঞ্জ হবে না, কোনটার কোনো চেঞ্জ হবে না, এফটার জায়গায় এফ ড্যাশ লিখতে হবে, এমটার জায়গায় এম ড্যাশ, এটাও tan 15, কারণ প্রশ্নেই বলা আছে তরলেও কোণগুলোর মান একই থাকে। তাহলে দুদিকটাই আমার ডান দিকটা সমান, তাহলে বাঁ দিকগুলোকে সমান করে দিলাম, জি জি কেটে গেল। তাহলে আমার এখান থেকে এবারে এফ বাই এম সমান পেলাম এফ ড্যাশ বাই এম ড্যাশ। এবারে এফ ড্যাশ বাই এম ড্যাশ, এফ মানে কি, কিউ ইন্টু কিউ বাই দূরত্ব স্কোয়ার ইন্টু এম, আর এফ ড্যাশ মানে কিউ ইন্টু কিউ বাই এক্স স্কোয়ার ইন্টু এপসাইলন আর ইন্টু এম ড্যাশ। তাহলে এখান থেকে আমি কি পেয়ে গেলাম, এপসাইলন আর সমান 2। নেক্সট কোশ্চেন, কোনো পরিবাহী রিংয়ের জন্য অক্ষস্থিত কোনো বিন্দুতে প্রাবল্য নির্ণয় করতে হবে। কোনো পরিবাহী রিংয়ের জন্য অক্ষস্থিত কোনো বিন্দুতে প্রাবল্য চাই। ধরলাম এই একটা রিং, কেন্দ্র থেকে এক্স দূরে কোনো একটি বিন্দুতে রিংটার জন্য প্রাবল্য চাই। আমরা রিংটাকে প্লাস আধানে আহিত করলাম, কেন্দ্রটা ধরলাম সি, কেন্দ্র থেকে এক্স দূরে পি বিন্দুতে আমরা বার করব, ধরলাম এটা পি বিন্দু, পি বিন্দুতে কি বার করব না প্রাবল্য বার করব। প্রথমে আমরা রিংটার একটা ক্ষুদ্র অংশ নেব, সেই ক্ষুদ্র অংশের জন্য কি জন্য আমরা এখানে একটা ক্ষুদ্র অংশ নেব না, প্রত্যেকটা এখান থেকে এর যা দূরত্ব এখান থেকে এর দূরত্বটা সমান নয়, ওই জন্য আমরা এই রিংটাকে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করব। তো এই ক্ষুদ্র অংশ প্রতিটা বিন্দু থেকে এর দূরত্ব এক্স ধরে নিতে পারি, কারণ এটা খুবই ক্ষুদ্র, তাই এখান থেকে আমাদের যদি দূরত্ব এক্স হয়, এটা যদি আমাদের আর হয়, তাহলে এখান থেকে এই দূরত্বটা আমরা যা ধরবো সেটা ধরে নিতে পারি প্রত্যেকটা অংশ থেকেই এই দূরত্বটা সমান। সেই দূরত্বটা কত, এক্স স্কোয়ার প্লাস আর স্কোয়ার। এটা এই জন্যই করা যাবে যে এটা খুব ক্ষুদ্র দৈর্ঘ্যের, আমরা রিংয়ের একটা খুব ক্ষুদ্র দৈর্ঘ্যের অংশ নিচ্ছি, তাই প্রতিটা অংশ থেকেই পি বিন্দুর দূরত্ব রুট এক্স স্কোয়ার প্লাস আর স্কোয়ার বলা যায়। এবারে এই ক্ষুদ্রটার আধান যদি ডিকিউ হয়, তার জন্য পি বিন্দুতে প্রাবল্য যদি আমরা দেখাই ডিই, তো ডিইটা আমরা এখান থেকে বাইরের দিকে দেখালাম, চিত্রানুযায়ী এই দিকে দেখালাম, কেন না প্লাস আধানের জন্য প্রাবল্য হয়ে যায় সবসময় প্লাস আধান থেকে দূরের দিকে, কারণ এটা প্লাস আধান ছিল, এই প্লাসের জন্য বিকর্ষণ বল অনুভব করবে, তাই তার দিকে যাবে না, তার থেকে দূরের দিকে যাবে। ঠিক একইভাবে এর বিপরীতে যদি আরেকটা ক্ষুদ্র অংশ নিই রিংয়ের, তো এইটার জন্য প্রাবল্য কোন দিক বরাবর হবে, এটার জন্য প্রাবল্য পি বিন্দু থেকে দূরের দিকে হবে, এটাও ডিই এটাও ডিই, যেহেতু আধানগুলো ক্ষুদ্র অংশের আধান, এর ক্ষুদ্র অংশের আধান একই, আবার এই দূরত্ব একই। কী জন্য এই দূরত্ব একই হবে না, এটা যদি রিংয়ের ব্যাসার্ধ হয় আর, এটাও রিংয়ের ব্যাসার্ধ আর, এটা এক্স, তাহলে এই দুটো ত্রিভুজ সর্বসম, তাহলে আমরা এই দূরত্ব আর এই দূরত্ব সমান বলতে পারি। তাহলে এই দুটো দূরত্ব যদি সমান হয়, বাহু যদি সমান হয়, কারণ এই বাহুটারও মাপ এক্স স্কোয়ার প্লাস আর স্কোয়ার, কী করে না এটা একটা সমকোণী ত্রিভুজ, এটা যদি আর হয় এটা যদি এক্স হয় পিথাগোরাসের উপপাদ্য থেকে,
রুট এক্স স্কোয়ার প্লাস আর স্কোয়ার, এটাও তাই, এটা এক্স এটা আর, তাহলে এটা আমরা কত বলতে পারি, রুট এক্স স্কোয়ার প্লাস আর স্কোয়ার। তাহলে এই দুটো ত্রিভুজ যেহেতু সর্বসম, এই কোণটা আর এই কোণটা সমান বলা যায়। তাহলে এখন আমরা ডিই কে দুটো উপাংশে ভাগ করতে চাই। এই অক্ষস্থিত বিন্দু হচ্ছে পি, এই বিন্দুটা আমার দেখানো হয়েছে পি, এই পি, এই কোণটা থিটা, আবার এই কোণটা থিটা। তো এই বাহুটা মানে এই বাহুটা, এই যে এই বাহুটা মানে এই বাহুটা, আর এই বাহুটা মানে এই বাহুটা। তাহলে এর সাথে বিপ্রতীপ কোণ হচ্ছে এইটা, আবার এর সাথে বিপ্রতীপ কোণ হচ্ছে এইটা, কারণ এই বাহুটা মানে এই বাহুটা, আর এই বাহুটা মানে এই বাহুটা। তাহলে উপরের ডিকে দুটো উপাংশ যদি ভাগ করি, একটু আগে বলেছিলাম যে এই দিক আর এই দিক বরাবর বিভাজিত করব। এই দিক আর এই দিক, যে দুটো দিক বরাবর বিভাজিত করছি তারা পরস্পর লম্ব। তাহলে এই দিকটা আমার হয়ে যাবে ডিই কস থিটা, এই দিকটা হয়ে যাবে ডিই কস থিটা, আর এই দিকটা হয়ে যাবে ডিই সাইন থিটা। আবার এই ডিকে ভাগ করছি, এইদিকে ডিই কস থিটা, এইদিকে ডিই কস থিটা, আর এইদিকে ডিই সাইন থিটা, এইদিকে ডিই কস থিটা, আর এইদিকে ডিই সাইন থিটা। কেন, এই দিকটা হচ্ছে আমার ডি, একে যদি বিভাজিত করি এইদিকে ডি কস থিটা পাবো, আর এইদিকে ডিই সাইন থিটা। যেহেতু ডিই সাইন থিটাগুলো মানে সমান, অভিমুখ পরস্পর বিপরীত, তাই তারা পরস্পরকে প্রশমিত করবে। তাহলে এই দুটো ক্ষুদ্র অংশের জন্য লব্ধি প্রাবল্য কোন দিক বরাবর পেলাম, না এই দিক বরাবর পেলাম। সিমিলারলি আমি যদি আরও এখানে একটা ক্ষুদ্র অংশ, এখানে আরও একটা ক্ষুদ্র অংশ নিই, তার জন্য অক্ষ থেকে দূরের দিকে আমরা প্রাবল্য পাবো। তাহলে এবারে এই সমস্ত ক্ষুদ্র ক্ষুদ্র অংশের প্রাবল্যগুলো যদি আমরা যোগ করে দিই, তাহলে পি বিন্দুতে লব্ধি প্রাবল্য পেয়ে যাব। আর যোগ মানে কি, যোগকে ইংরেজিতে বলে সামেশন, সামেশন। আর সামেশনের এই ফার্স্ট অক্ষরটা এস, এসেরই বিস্তৃত আকার হচ্ছে ইন্টিগ্রেশন চিহ্ন। তাহলে যোগ মানে আমাকে কি করতে হবে, ইন্টিগ্রেট করতে হবে। তাহলে আমি এই ক্ষুদ্র অংশের জন্য করলাম, আরেকটা যদি আমি ক্ষুদ্র অংশ নিই, আরেকটা যদি ক্ষুদ্র অংশ নিই, এই সমস্ত ক্ষুদ্র অংশের জন্য যোগ করতে হবে। আর যোগ মানে ইন্টিগ্রেশন, তাই আমি যোগ না করে পি বিন্দুতে লব্ধি প্রাবল্য পেয়ে যাব এটাকে যদি ইন্টিগ্রেট করি। তাহলে পি বিন্দুতে লব্ধি প্রাবল্য সমান ইন্টিগ্রেশন ডিই কস থিটা। এবার ডিই সমান বার করছি, ডিই সমান ছিল এই ক্ষুদ্র অংশের আধান, ক্ষুদ্র অংশের আধান যদি আমরা ডি কিউ ধরি, ক্ষুদ্র অংশের আধান কি ধরবো, না ডি কিউ। তাহলে ডি কিউ যদি হয়, তাহলে ডিই সমান আমরা কথা বলতে পারি, ডিই সমান বলবো এর আধান ইন্টু এর আধান, এর আধান 1 ইন্টু ডি কিউ বাই দূরত্ব স্কোয়ার। এই দূরত্বটা রুট এক্স স্কোয়ার প্লাস আর স্কোয়ার, একে যদি স্কোয়ার করি রুটটা সরে যাবে, আমরা স্কোয়ারটা নিলাম, কার নিলাম, এই দূরত্বের স্কোয়ার। আর আমরা যদি বাই মাধ্যমের জন্য করি 4 পাই এপসাইলন নট, এপসাইলন নটটা কি, শূন্য মাধ্যমের তড়িৎ ভেদ্যতা, ইন্টু কি বললাম, কস থিটা। এবারে যদি এ অনাহিত থাকতো, ইন্টিগ্রেশনের লিমিট হতো 0, কিন্তু একে টোটাল কত চার্জ দিয়েছি, কিউ, তাহলে আপার লিমিটটা আমরা কত বসাবো, ক্যাপিটাল কিউ। তাহলে 0 টু ক্যাপিটাল কিউ 1 ইন্টু ডি কিউ কস থিটা বাই এটা। এবার এখানে যেহেতু আমাকে রিং দিয়ে দিয়েছে 8টা ধ্রুবক, কেন্দ্র থেকে একটা নির্দিষ্ট দূরত্ব এক্স বলে দিয়েছে, এক্সটা ধ্রুবক, এক্স চেঞ্জ করতে পারি না, আর চেঞ্জ করতে পারি না, তাহলে কস থিটাটাও ধ্রুবক হয়ে যাবে, কারণ এক্স আর যদি ধ্রুবক থাকে অতিভুজটাও ধ্রুবক, তাহলে এখানে কস থিটা ধ্রুবক, দূরত্ব ধ্রুবক, তাহলে শুধু ডি কিউটা ভেরিয়েবল। তাহলে ডি কিউ বাদ দিয়ে বাকি সবাইকে ইন্টিগ্রেশন চিহ্নের বাইরে আনতে পারি। তাহলে কস থিটা বাই 4 পাই এপসাইলন নট ইন্টু এক্স স্কোয়ার প্লাস আর স্কোয়ার, এটাকে ইন্টিগ্রেশন চিহ্নের বাইরে নিয়ে এলাম। এখানে লিখছি cos থিটা বাই 4 পাই এপসাইলন নট এক্স স্কোয়ার প্লাস আর স্কোয়ার, ইন্টিগ্রেশন ডি কিউ 0 টু কিউ। ইন্টিগ্রেশন ডি কিউ কত হবে, না ইন্টিগ্রেশন ডি কিউ হয়ে যাবে কিউ। তাহলে আমরা পেলাম cos থিটা 4 পাই এপসাইলন নট এক্স স্কোয়ার প্লাস আর স্কোয়ার, এক্স স্কোয়ার প্লাস আর স্কোয়ার। আর ডি কিউ এর জন্য কিউ পাবো, ডি কিউ এর জন্য কিউ, আর এটা 0 টু কিউ। তাহলে ফার্স্টে এখানে কিউ লিখবো, কিউ মাইনাস 0 কিউ হয়ে গেল। তাহলে আমরা পেলাম কিউ cos থিটা 4 পাই এপসাইলন নট এক্স স্কোয়ার প্লাস আর স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা পেলাম কিউ cos থিটা
বাই 4πε0 এক্স স্কোয়ার প্লাস আর স্কোয়ার। এবার আমাদের যে ছবিটা ছিল যে রিংয়ের, সেই ছবি থেকে যদি আমরা কস থিটাটা বার করি, এই ফিগারটা আমাদের ছিল এখানে এক্স, এটা আর, এটা থিটা ছিল, এটা ছিল এক্স স্কোয়ার প্লাস আর স্কোয়ার। তাহলে এখান থেকে আমি কস থিটা কি বলতে পারি, কস থিটা ভূমি বাই অতিভুজ, এটা ভূমি আর এটা অতিভুজ, যে কোণটা নিই তার বিপরীত হয় লম্ব, তাহলে এটা লম্ব এটা ভূমি। তাহলে এই মানটা আমার ছিল এক্স, এক্স বাই রুট এক্স স্কোয়ার প্লাস আর স্কোয়ার। তাহলে আমি কস থিটার জায়গায় বসাবো, কি বসাবো না কিউ ইন্টু কস থিটার জায়গায় বসাচ্ছি এক্স বাই এটা 4πε0 রুট এক্স স্কোয়ার প্লাস আর স্কোয়ার। আর এখানে একটা এক্স স্কোয়ার প্লাস আর স্কোয়ার আছে, এক্স স্কোয়ার প্লাস আর স্কোয়ার, এর পাওয়ার 1, এর পাওয়ার হাফ, এর পাওয়ার হচ্ছে এক্স স্কোয়ার প্লাস আর স্কোয়ার, পাওয়ারে হাফ, আর এটা 1 আর হাফ যোগ করলে 3/2 আসবে। তাহলে কিউ এক্স 4πε0 এক্স স্কোয়ার প্লাস আর স্কোয়ার হোল 3/2। তাহলে এটা আমরা পেলাম ই বিন্দুতে কোনো রিংয়ের জন্য কোনো রিংয়ের জন্য পি বিন্দুতে, মানে অক্ষস্থিত কোনো বিন্দু পি বিন্দুতে প্রাবল্য পেলাম। তাহলে কত পেলাম, কিউ এক্স বাই 4πε0 ইন্টু এক্স স্কোয়ার প্লাস আর স্কোয়ার পাওয়ারে 3/2। এবার এখান থেকে যদি আমাকে জানতে চাই যে কেন্দ্রীয় প্রাবল্য কত, সেটা বার করছি। যে কোনো রিংয়ের কেন্দ্রে প্রাবল্য কত, রিংয়ের কেন্দ্রে প্রাবল্য কত, কীভাবে বার করব না, প্রথমে যদি আমরা কনসেপ্ট থেকে দেখি যে জিনিসটা কি দাঁড়াচ্ছে। এটা কেন্দ্র, এটা প্লাস প্লাস দেওয়া হয়েছে, যেগুলো প্লাস প্লাস থাকে। তো এখানে যদি আমরা একটা ক্ষুদ্র অংশ নিই, এখানে যদি একটা ক্ষুদ্র অংশ নিই, তাহলে এই ক্ষুদ্র অংশের জন্য এখানে যা প্রাবল্য পাবো, এই ক্ষুদ্র অংশের জন্য প্রাবল্য একই, কিন্তু উল্টো দিকে। যেন এর জন্য প্রাবল্য যদি এই দিক বরাবর হয়, এর জন্য প্রাবল্য এই দিক বরাবর, মান সমান, তাহলে পরস্পরকে ব্যালেন্স করবে। ঠিক একইভাবে এখানের জন্য ব্যালেন্স করবে। তাহলে লব্ধি প্রাবল্য কত আসা উচিত, 0 আসা উচিত, লব্ধি প্রাবল্য 0। এবার ইকুয়েশন কি বলছে, যখন আমাদের এই বিন্দুতে বার করেছিলাম তখন এইটা ছিল আমার এক্স, তাহলে যদি এবারে কেন্দ্রে বার করি, তাহলে কেন্দ্রের জন্য এক্স এর মান কত আসা উচিত, এখান থেকে আমরা এক্স দূরে ধরেছিলাম, এখন বিন্দুটা যদি কেন্দ্র হয়ে যায় তাহলে এক্স এর মান 0 হয়ে যাবে। তাহলে এই সমীকরণে যদি বসাই, আমার ছিল ই সমান এটা ছিল, এখানে যদি এক্সের জায়গায় 0 বসায়, এক্সের জায়গায় 0, তাহলে 0 বাই এনিথিং 0, তাহলে 0 হয়ে গেল। আর এখান থেকে কনসেপ্টও তাই বলছে, এই অংশের জন্য লব্ধি প্রাবল্য হবে নিচের দিকে, আবার এই অংশের জন্য সি বিন্দুতে প্রাবল্য হবে উপর দিকে, তার সমমান সম্পন্ন, পরস্পরকে প্রতিসম করবে। একইভাবে অন্য যদি দুটো বিপরীত বিন্দু নিই, এইটা আর এটা বিপরীত অংশ নিচ্ছি, তার জন্য সি বিন্দুতে প্রাবল্য 0। আবার যদি রিংয়ের আরেকটা এই অংশ নিই, তার বিপরীতে ঠিক বিপরীতে এই অংশ নিই, তারাও পরস্পরকে ব্যালেন্স করে সি বিন্দুতে লব্ধি প্রাবল্য 0 ঘটাবে। তাহলে টোটাল রিংটার জন্য আমাদের প্রাবল্য কত, 0। আর ইকুয়েশনটাও তাই বলছে। এবারে রিংয়ের এক্স এর মান কত হলে আমরা কোনো রিংয়ের জন্য সর্বোচ্চ প্রাবল্য পাব। কি বললাম যে এক্স সমান কত, এক্স এর মান কত হলে প্রাবল্য কোনো আহিত রিংয়ের জন্য অক্ষস্থিত কোনো বিন্দুতে প্রাবল্য সর্বোচ্চ হবে, এবং তার মান কত, তার মান কত, এটা আমরা বার করব। তাহলে সর্বোচ্চ বা সর্বনিম্ন মানের জন্য কি হয়, প্রথম অবকলন 0 হয়। আগে কে আমরা এক্স এর সাপেক্ষে, এখানে চলরাশিকে আমরা বিন্দুটা যত আমরা বেশি দূরে দূরে যাব কেন্দ্র থেকে, এক্স এর মান তত পরিবর্তিত হবে। মানে এখানে চলরাশি হচ্ছে এক্স, রিংটার ব্যাসার্ধ হচ্ছে আর, আমরা ব্যাসার্ধটাকে চেঞ্জ করতে পারি না, তাহলে এখানে আমরা এর সাপেক্ষে অবকলন করব। তাহলে সমান লিখলাম সমান কিউ এক্স বাই 4πε0 এক্স স্কোয়ার প্লাস আর স্কোয়ার হোল 3/2। এবার এটাকে যখন আমরা অবকলন করব, তখন ইউ বাই ভি এই সূত্রের সাহায্যে অবকলন করব। সূত্রটা লিখে দিচ্ছি এখানে। সূত্রটা কি না, ইউ বাই ভি এর জন্য প্রথমে হয়ে যায় ভি স্কোয়ার, নিচেরটার স্কোয়ার, তাহলে ভি উপরটার অবকলন ডিইউ ডিএক্স মাইনাস ইউ ডিভি ডিএক্স। তাই কী লিখলাম, নিচেরটার স্কোয়ার
তারপর নিচেরটা যেমন ভি ছিল এখানে ভি থাকবে ইউ এর ডিফারেন্সিয়েশন মানে অবকলন মাইনাস ইউটা ইউ থাকবে ভি এর অবকলন ডিভি বাই ডিএক্স। তাহলে ডিই বাই ডিএক্স আমরা লিখতে চাই, তো কিউ বাই 4 পাই এপসাইলন নট এটা কমন নিয়ে নিলাম, এটা বাইরে বার করে দিলাম। তারপরে কি করব, ইউ বাই ভি ফর্ম অ্যাপ্লাই করব। এখানে ইউ মানে হচ্ছে এক্স আর ভি মানে এইটা, তাহলে নিচেরটার স্কোয়ার, নিচেরটা যদি স্কোয়ার করে দিই তাহলে এক্স স্কোয়ার প্লাস আর স্কোয়ার, তাহলে 2 কেটে যাবে, তাহলে শুধু কি থাকবে 3 থাকবে। তারপরে এখানে এই জিনিসটাই এখানে কি ছিল ভি, এই জিনিসটাই এখানে এলো এক্স স্কোয়ার প্লাস আর স্কোয়ার, এক্স স্কোয়ার প্লাস আর স্কোয়ার কী ছিল 3/2 রাখলাম। তারপরে কি বলছে উপরটার অবকলন, উপরে বলতে এক্স, এক্স এর অবকলন এক্স এর সাপেক্ষে 1 মাইনাস ফর্মুলা কি বলছে ইউ, ইউ মানে এক্স, এক্সটা এক্স থেকে যাবে। তারপর কি বলছে নিচেরটার অবকলন, এইটার অবকলন করব। এটার যখন অবকলন করব এক্স টু দি পাওয়ার এন সূত্রের সাহায্যে করব। সূত্রটা কি বলে এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1। তাহলে এখানে এন মানে 3/2 রাখলাম। আমরা এর অবকলন করছি, কার অবকলন করছি না ডিডি এক্স এক্স স্কোয়ার প্লাস আর স্কোয়ার হোল 3/2। তাহলে এর যখন অবকলন করব 3/2 এদিকে এলো, যে পাওয়ারটা কি হবে, পাওয়ারটা 1 কমে যাবে, এই যে এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1, 3/2 থেকে যদি 1 কমে যায় তাহলে আমরা 1/2 লিখব। এবার এখানেই কি অবকলন শেষ হয়ে গেল না, ভিতরেরটার করতে হবে, এক্স স্কোয়ারের জন্য 2x আর আর কনস্ট্যান্ট, আর এর জন্য কোনো করার দরকার নেই। এবারে চরম ও অবম মানের জন্য আমাদের শর্ত অনুযায়ী কি লিখি, চরম বা অবম মানের জন্য প্রথম অবকলন 0 লিখি, তাহলে ডিই বাই ডিএক্স সমান কি লিখবো 0 লিখবো। তাহলে এটা যদি আমরা 0 লিখে দিই তাহলে কোন পার্টটা 0 হবে, এটা 0 হতে পারে না, নিচেরটা 0 হতে পারে না, তাহলে লব 0 হয়ে যাবে। এটা যদি 0 হয় তাহলে লবটা যদি 0 হয় তবেই 0 হবে, কারণ এটা 0 হতে পারে না। তাহলে ডিই বাই ডিএক্স যদি 0 হয় তাহলে লবটাকে 0 করে দিচ্ছি, তাহলে এক্স স্কোয়ার প্লাস আর স্কোয়ার হোল 3/2 মাইনাস এই 2 কেটে গেল, তাহলে আমরা পেলাম 3x স্কোয়ার রুট এক্স স্কোয়ার প্লাস আর স্কোয়ার সমান 0। তাহলে এখান থেকে আমরা কি করব, এখান থেকে এক্স স্কোয়ার প্লাস আর স্কোয়ার রুট কমন নিয়ে নিচ্ছি, তাহলে রুট এক্স স্কোয়ার প্লাস আর স্কোয়ার যদি আমরা কমন নিয়ে নিই তাহলে আমাদের কি থাকবে এক্স স্কোয়ার প্লাস আর স্কোয়ার, তাহলে এটা গুণ করলে 3/2 মাইনাস 3x স্কোয়ার সমান 0। এবার এটা 0 হতে পারে না, তাহলে এই পার্টটা 0 হয়ে যাবে। এই পার্টটাকে যদি আমরা 0 করি তাহলে আর স্কোয়ার মাইনাস 2x স্কোয়ার সমান 0, তাহলে 2x স্কোয়ার সমান আর স্কোয়ার, তাহলে x সমান কত হয়ে গেল আর বাই রুট 2, বর্গমূল নিয়ে নিচ্ছি, তাহলে x সমান হয়ে গেল আর বাই রুট 2। তাহলে কত দূরে না x সমান আর বাই রুট 2 দূরে প্রাবল্য সর্বোচ্চ হয়ে যাবে। সেই প্রাবল্যের সর্বোচ্চ মানটা যদি আমরা দেখি সেটা কত পাবো না ই ম্যাক্স সমান আমরা লিখতে চাই ই ম্যাক্স সমান কত হবে না, এখানে আমরা এক্স এর জায়গায় আর বাই 2 বসাচ্ছি, কিউ ইন্টু আর বাই এই যে এক্স এর জায়গায় আর বাই রুট 2 বসালাম, আর এখানেও আমরা কার মান বসাবো এক্স এর মান, তাহলে এটা এক্স এর মান আর বাই রুট 2, তাহলে স্কোয়ার আছে আর স্কোয়ার বাই 2 প্লাস আর স্কোয়ার, তাহলে 4 পাই এপসাইলন নট লিখলাম। আর এটা আমরা লিখব আর স্কোয়ার বাই 2 প্লাস আর স্কোয়ার, তাহলে আমরা কি পেলাম যে কিউ আর বাই রুট 2 4 পাই এপসাইলন নট আর স্কোয়ার বাই 2 প্লাস আর স্কোয়ার। তাহলে ই ম্যাক্স সমান আমাদের এলো কিউ আর বাই রুট 2 4 পাই এপসাইলন নট আর স্কোয়ার বাই 2 প্লাস আর স্কোয়ার 3 আর স্কোয়ার বাই 2, 2টা উপরে চলে গেল, তাহলে 2 কিউ আর বাই রুট 2 ইন্টু এইটা, আর 2 বাই রুট 2 কত হয়ে যাবে রুট 2, আর এটা পেলাম 4 পাই এপসাইলন নট ইন্টু 3 আর স্কোয়ার। তাহলে এটা হলো ই ম্যাক্সের মান মানে সর্বোচ্চ প্রাবল্য। আর কোথায় পাবো না আর বাই রুট 2 দিকে পাবো। তাহলে আমরা কি করলাম এর মানটাকে অবকলন করলাম কোন সূত্রতে ইউ বাই ভি, যে ডিই বাই ডিএক্সকে 0 বসিয়ে দিলাম, কারণ চরম বা অবম মানের জন্য ডিই বাই ডিএক্স 0 হয়, তাহলে এটা যদি 0 হয় এটা 0 হতে পারে না, এটা 0 হতে পারে না, তাহলে কে 0 হবে উপরটা 0, তাহলে লবটাকে 0 করে দিলাম, এটার মধ্যে কে কমন আসে রুট, এটা মানে রুট এক্স স্কোয়ার প্লাস আর স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার প্লাস আর স্কোয়ার, কেন না এক্স টু দি পাওয়ার 3/2 সমান হয় এক্স রুট এক্স, এক্স টু দি পাওয়ার 3/2 সমান কি হয় এক্স রুট এক্স,
তাহলে এটা যদি এক্স টু পাওয়ার 3/2 ভাবি, তাহলে এটা এক্স আর এটা রুট এক্স, আর এখানে রুট এক্স ছিল সেটা কমন নিয়ে নিয়েছি, তাহলে এটা 0 হতে পারে না, তাহলে এটা 0 হবে। এটাকে যদি আমরা 0 করে দিই তাহলে আর এর এক্সের মানটা পেয়ে গেলাম কত, r/√2। সেই এক্সের মানটা সমীকরণে ই সমান আমাদের যে সমীকরণটা ছিল সেখানে বসিয়ে দিলাম। তাহলে বসানোর পর আমাদের কত এলো, কিউ আর, এখানে আমাদের এক্স ছিল, এক্সের জায়গায় r/√2, এখানে আমার ছিল x² প্লাস r², সেই x² জায়গায় r²/2 বসানো হলো, যে ক্যালকুলেশন করে আমরা মানটা পেয়ে গেলাম। থ্যাংক ইউ। আজ এই পর্যন্তই, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে।